আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের ইংরেজি ইংলিশ ফর টুডে বই থেকে লেসন 25 যেটার টাইটেলটা হচ্ছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠান। সো এইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। শুরুতে আমরা যদি দেখি এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এ নাম্বার অ্যাক্টিভিটিসে কিছু বলা আছে, সেটা একটু পড়বো আমরা। হ্যাঁ, ইটস ইটস ফ্রাইডে ইভিনিং, এটা হলো শুক্রবারের সন্ধ্যা। মিস্টার ফরহাদ ইজ ওয়াচিং টেলিভিশন ইন দ্য সিটিং রুম। মিস্টার ফরহাদ তিনি তাদের বসার ঘরে অথবা যেখানে টেলিভিশনটা আছে সেখানে বসে টেলিভিশন দেখছেন। হিজ ডটার ফাহমিদা কামস ইন, এবং তার মেয়ে ফাহমিদা সেখানে এলো বা সেখানে আসে। আ টল বিয়ার্ডেড ম্যান উইথ লং হেয়ার ইজ প্লেয়িং আ গিটার অ্যান্ড সিঙ্গিং আ সং বাংলাদেশ বাংলাদেশ অন দ্য টেলিভিশন স্ক্রিন। তো সেখানে টেলিভিশনে যেটা হচ্ছিল সেটার কথা বলা হয়েছে। একজন লম্বা করে মানুষ, যার মুখে দাড়ি আছে, লম্বা চুল আছে, এরকম মানুষ হাতে গিটার নিয়ে বাংলাদেশ বাংলাদেশ শিরোনামে একটি গান টেলিভিশনে গাচ্ছিলেন। এই যে এই ছবিটা দেখলে বুঝতে পারবেন ইনার কথাই বলা হচ্ছে। সো তারপরে দেখেন, ফাহমিদা ইজ থ্রিলড টু ওয়াচ আ ফরেনার সিঙ্গিং আ সং অন বাংলাদেশ। থ্রিলড বলতে আমরা এখানে শিহরিত হয়ে যাওয়া, মানে সচরাচর যেটা হয় আর কি, আপনি নিজের কান্ট্রির কথা যদি বাইরের কোনো দেশের মানুষের মুখে শোনেন, ভালো লাগে, বা কোনো বিষয়ে যদি তার প্রশংসা করে ভালো লাগে, এই যে একটা ভালো লাগা কাজ করা। সো এখানে শিহরণ, মানে শিহরিত হয়েছে ফাহমিদা, তার ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে, এবং সে এটাতে অবাকও হয়েছে বটে। সো তারপরে কি হলো দেখেন, শি হ্যাজ দ্য ফলোয়িং কনভারসেশন উইথ হার ফাদার অ্যাবাউট দ্য সং অ্যান্ড দ্য সিঙ্গার। এবং এরপর এটা যখন দেখে ফাহমিদা শিহরিত হয়ে গেল, তারপর সে তার বাবার সাথে কিছু কথাবার্তা বলেছিল। সেই কথাবার্তায় আসলে নিচের দিকে আছে, এগুলো আমরা পড়বো। সো এখানে আমরা একটু দেখি। ফাহমিদা বলছে, ফাদার, হু ইজ দিস সিঙ্গার? এই বাবা, এই গায়কটা কে? হি ইজ নট আ বাংলাদেশি, ইজ হি? সে তো বাংলাদেশি মনে হচ্ছে না তাকে। সে কি আসলে বাংলাদেশি? মানে এটা একটা কোয়েশ্চেন করছে যে তাকে তো বাংলাদেশি মনে হচ্ছে না, সে তো বাংলাদেশি না। মিস্টার ফরহাদ বলছে, ইউ আর রাইট, তুমি সঠিক বলেছো, হি ইজ নট, এবং সে বাংলাদেশি নয়। হি ইজ আ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড। এই ব্যক্তিটি হচ্ছে ইংল্যান্ডের একজন বিখ্যাত গায়ক। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন, তার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। ফাহমিদা বলছে, জর্জ হ্যারিসন, হোয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ? তো জর্জ হ্যারিসন বুঝলাম, বাট সে কেন বাংলাদেশকে নিয়ে গান গাচ্ছে? মিস্টার ফরহাদ বলছে, দ্যাটস আ হিউজ স্টোরি। এটা একটা বিশাল, হিউজ মানে বড় বা বিশাল, এটা বুঝাবো আমরা। এটা একটা বড় কাহিনী বা বড় গল্প। হ্যারিসন ওয়াজ নট অনলি আ ফেমাস সিঙ্গার বাট অলসো আ গ্রেট হিউম্যানিস্ট। হ্যারিসন একজন বিখ্যাত গায়কও নয়, মানে শুধু যে গায়ক বিখ্যাত তাই নয়, সে একজন মানে বিখ্যাত বা বড় মাপের একজন মানবতা বাদী একজন মানুষ, এটা বোঝানোর চেষ্টা করছে। তারপরে দেখেন, এখানে আমরা যদি এই লাইনটা ঠিকঠাকভাবে বুঝতে পারি তাহলে আমাদের পরেরগুলো কিন্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না। হি হেল্পড, ওয়েট, হি হেল্পড আস ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার অফ 1971। সে আমাদেরকে 1971 সালের আমাদের যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তখন সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে? এই যে গান গাওয়ার মধ্য দিয়ে। কি গান গেয়েছে সেই লিরিক্সগুলো, সেই কি বলবো, পংক্তিগুলো আমরা নিচে দেখতে পাবো, তাহলেই বুঝতে পারবেন। তারপরে দেখেন, ফাহমিদা বলছে, ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার? সে কি বাংলাদেশে এসে, বাংলাদেশে আমাদের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে কি অংশগ্রহণ করেছিল? টেক পার্ট মানে অংশ নেওয়া, টেক পার্ট মানে অংশ নেওয়া, মনে থাকে যেন। ওকে, মিস্টার ফরহাদ বলছে, নো মাই চাইল্ড, না, সে আসলে বাংলাদেশে আসে না, এটাই বোঝাচ্ছে। হি ডিড নট কাম টু বাংলাদেশ, সে বাংলাদেশে কখনোই আসেনি। বাট হি ফোট ফর আওয়ার কজ বাই অর্গানাইজিং দ্য হিস্টোরিক কনসার্ট ফর বাংলাদেশ। সে বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধাদের সাথে মিলে যুদ্ধ করেছে, এরকমটা কখনোই হয়নি। কিন্তু সে যুদ্ধে অংশগ্রহণ করেছে একটা দিক থেকে, সেটা কি? সে বাংলাদেশের জন্য একটি সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করে, যেখানে সে বাংলাদেশের দুর্দশা বা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বর্বরতার জন্য বাংলাদেশ যে বিপর্যয়ের মুখে আছে সেটা তুলে ধরেছে। এইভাবে সে একজন মানে মুক্তিযোদ্ধাদের মতো সেও আমাদের যুদ্ধে অবদান রেখেছে, এটা বোঝাচ্ছে। ফাহমিদা বলছে, কনসার্ট ফর বাংলাদেশ, প্লিজ ফাদার টেল মি মোর অ্যাবাউট ইট। বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান? বাবা, দয়া করে আমাকে এটা সম্পর্কে আরও বলো। ওকে, সো এবার আমার পরের পেজে আসি, তাহলে বুঝতে পারবো। এখানে আসার পরে দেখেন, মিস্টার ফরহাদ তখন বলছে, মেয়ে যেহেতু কোয়েশ্চেন করেছে, ওয়েল, ঠিক আছে বা ভালো, দ্য কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ হেল্ড অন দ্য 1st অগাস্ট 1971 অ্যাট দ্য ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, নিউ ইয়র্ক। এটা 1 অগাস্টে 1971 সালে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, যেটা নিউ ইয়র্কে মানে আমেরিকায় অবস্থিত, সেই স্থানে আয়োজিত হয়। জর্জ
Harrison and some other famous musicians performed in that live concert in front of an audience of about 40,000 people. জর্জ হ্যারিসন এবং তার আরও কয়েকজন তার সাথে আরও বিখ্যাত কয়েকজন মিউজিশিয়ানস তারা সবাই মিলে সেখানে সেই কনসার্টে গান গেয়েছিলেন এবং কতজন মানুষের সামনে 40,000 প্রায় 40,000 মানুষের সামনে তারা এই সঙ্গীতানুষ্ঠানে গান গিয়েছিলেন। It was organized to make the world aware of the sufferings of Bangladesh during our liberation war. এইটা মানে আয়োজন করা হয়েছিল, অর্গানাইজড আয়োজিত হয়েছিল। এটা আয়োজন হয়েছিল বা আয়োজিত করা হয়েছিল পুরো পৃথিবীকে সচেতন করার জন্য, বা পুরো পৃথিবীকে অ্যাওয়ার বলতে সচেতন আমরা ধরতে পারি, বাট এখানে আমরা এটাও বলতে পারি যে পুরো পৃথিবীকে জানানোর জন্য অফ দ্য সাফারিংস, মানে যে দুঃখ কষ্ট, যে দুর্ভোগের মধ্যে বাংলাদেশ আছে সেটা জানানোর জন্য বাংলাদেশ ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যে দুঃখ কষ্টের মধ্যে ছিল সেটা পুরো পৃথিবীকে জানানোর জন্য তারা এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিলেন। এবার ফাহমিদা বলছে ওয়াজন্ট দ্যাট গ্রেট, এটা কি আসলেই মানে অসাধারণ কোনো বিষয় নয়? মিস্টার ফরহাদ মানে ফাহমিদা কিন্তু অলরেডি এটাতে মানে খুবই আশ্চর্য হয়েছে এবং তার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার মনে হয়েছে। তখন মিস্টার ফরহাদ আবার বলছে ইয়েস, হ্যাঁ ইট ওয়াজ গ্রেট, এটা অবশ্যই অসাধারণ, এটা অবশ্যই বড় মাপের একটা কিছু যেটা বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত, এটা অবশ্যই মহান একটা কিছু। তারপরে দেখেন দ্য কনসার্ট ওন হিউজ সাপোর্ট ফর দ্য মিলিয়ন্স অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ। এই কনসার্ট মানে বিজয় করে নিয়েছিল বা জয় করে নিয়েছিল, উইন থেকে ওন আসছে যেহেতু পাস্ট ফর্ম, হিউজ সাপোর্ট ফর দ্য মিলিয়ন্স অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ। এই কনসার্টটা বাংলাদেশের যে যারা যুদ্ধে আক্রান্ত হয়েছিল, ভিকটিমস বলতে আমরা আক্রান্তই ধরবো, তারা মানে লাখো আক্রান্ত মানুষজন বা বিপর্যয়ের শিকার মানুষজন তারা এটাকে সাপোর্ট করেছিল বা তার এর কনসার্টের মাধ্যমে তারা সাপোর্ট পেয়েছিল, এটা বোঝাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ইট রেইজড মিলিয়ন্স অফ ডলার্স ফর ইউনিসেফ রিলিফ ফান্ড, এবং এই কনসার্টের পর সেখান থেকে মানে এই কনসার্টের বদৌলতেই হোক অথবা এই কনসার্টের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের এই দুর্দশার বা বিপর্যয়ের কথা জানার পরেই হোক ইউনিসেফ থেকে মিলিয়ন্স ডলার সেখানে কি করা হয়, তারা ত্রাণ হিসেবে রিলিফ হিসেবে পাঠিয়েছে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এখন মিলিয়ন বলতে অনেকের প্রশ্ন থাকতে পারে কত, এটা 10 লাখকে 1 মিলিয়ন বলা হয়, ঠিক আছে, 10 লক্ষ ডলার্স অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল সেই সময়, সেটা কিন্তু রিলিফ হিসেবে একটা ফান্ডেড হয় বা ফান্ডিং আসে। তারপরে দেখেন ফাহমিদা বলছে আই এম রিয়েলি গ্ল্যাড মানে আনন্দিত হওয়া বা খুশি হওয়া, আমি সত্যিই খুশি যে ইউ টোল্ড মি অল দিস ফাদার, আপনি আমাকে এই বিষয় সম্পর্কে সবকিছু বললেন। I think we should be grateful to George Harrison and his friends who organized the concert for Bangladesh. আমার মনে হয় আমাদের উচিত এই জর্জ হ্যারিসন এবং তার সাথে যারা এই কনসার্টটা আয়োজন করেছিলেন বা আরও যে আদার্স মিউজিশিয়ানস ছিলেন তাদের কাছে আমাদের গ্রেটফুল বলতে আমরা কৃতজ্ঞ থাকার কথা বলছি, কৃতজ্ঞ থাকা উচিত। মিস্টার ফরহাদ বলছে ইউ আর রাইট ডিয়ার, তুমি সঠিক বলেছো প্রিয়। We should remember those great friends who helped us in our days of struggle and suffering. আমাদের অবশ্যই তাদেরকে কি করা উচিত, মনে রাখা উচিত, এবং যারা আমাদেরকে কখন সাহায্য করেছে, যখন আমাদের বিপর্যয় ছিল, আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িত ছিলাম, আমাদের মানে বিভিন্নভাবে আমরা আক্রান্ত হচ্ছিলাম, বিভিন্নভাবে আমরা জর্জরিত ছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর মানে তাদের যে আচরণে, তাদের শোষণ নিপীড়নে, তারা যে নির্বিচারে বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করছিল, এই ব্যাপারটাতে অবশ্যই যে তাদের এই কনসার্টটা অনেক বড় হেল্প করেছে আমাদেরকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে, আমাদের উপরে এই বর্বরোচিত হামলার ব্যাপারটা, এই পুরো মুক্তিযুদ্ধের বিষয়টা সবার সামনে তুলে ধরার জন্য, এবং এটার জন্য অবশ্যই তাদের প্রতি আমাদের কি হওয়া উচিত, কৃতজ্ঞ থাকা উচিত এবং তাদেরকে মনে রাখা উচিত। আর মজার বিষয় হচ্ছে দেখেন এইখানে আপনারা এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন, আপনাদের এই বইয়ের ভেতরে এটা দেওয়া কারণটাও কিন্তু এইটা যে তাদেরকে আমরা স্মরণে যেন রাখি, তাই না? এটা আপনি এখন পড়লেন, এর মাধ্যমে কি আপনি এই তথ্যটা জানতে পারলেন, এই ইতিহাসটাও জানলেন, এতে করে আপনি কিন্তু এই সিঙ্গারটাকেও স্মরণ করতে পারবেন বা কনসার্ট ফর বাংলাদেশ এই যে একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেটা সম্পর্কে আপনি জানলেন এবং সেটা আপনার মনে থাকবে। সো একটু আমরা দেখে আসতে পারি, তাই না? ওকে, এই যে এখানে আমি দিয়ে রাখছি, একটু দেখেন। ওকে, সো বেশি না দেখি, পরে যদি প্রয়োজন হয় দেখে নিতে পারবেন। এবার আমরা চলে আসি A1 অ্যাক্টিভিটিসে। এখানে কি বলছে দেখেন, ইন পেয়ার্স ডিসকাস দ্য ফলোয়িং স্টেটমেন্ট ট্রু অর ফলস, মানে নিচের যে
দেখেন যে ইগুলো আছে, সেন্টেন্সগুলো আছে সেগুলো সঠিক নাকি ভুল সেটা বের করতে বলছে, সত্য মিথ্যা। ইফ ফলস কারেক্ট দ্য স্টেটমেন্ট, যদি এই বাক্যগুলো কোনোটা ভুল হয়ে থাকে বা মিথ্যা হয়ে থাকে তাহলে সেটার জন্য কারেক্ট আনসার লিখে দেওয়া হয়। আমি কিন্তু আপনাদের জন্য এটা কষ্টটা কমিয়ে দিয়েছি, আপনারা জাস্ট এইটা আপনাদের খাতার মধ্যে বা বইয়ের ভেতরে উঠায় নেবেন, ঠিক আছে? জর্জ, আমি পড়ে দিচ্ছি একবার। জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। জর্জ হ্যারিসন ইউনাইটেড স্টেটস বলতে আমেরিকার কথা বলা হচ্ছে, আমেরিকা থেকে মানে তিনি আসছেন বা আমেরিকার কোনো শিল্পী, আসলে কিন্তু তা নয়। উপরে কিন্তু আমরা দেখেছি তিনি ইংল্যান্ডের একজন বিখ্যাত শিল্পী, সেই হিসেবে তিনি কিন্তু ইউকে থেকে আসছেন, মানে ইউনাইটেড কিংডম। ওকে, সো আমরা বলবো ফলস। এখানে কারেক্ট আনসার লিখবেন, এই যে ফলস লেখার পর কারেক্ট আনসার লিখে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইউকে এটা লিখে দিবেন, তাহলেই হবে। ইউকের জায়গায় যদি ইংল্যান্ড লিখেন তাও হবে। তারপরে দেখেন বি নাম্বার, ইন 1971 জর্জ হ্যারিসন ওয়াজ ভিজিটেড বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার। এটা তো আমরা বুঝতে পারছি যে 1971 সালে জর্জ হ্যারিসন বাংলাদেশে ভিজিট করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, মানে তিনি বাইরে থেকে সঙ্গীত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে নিজেকে জড়িত করেছিলেন, তাই না? সো এইটা ফলস। তো কারেক্ট আনসারটা কি? ইন 1971 জর্জ হ্যারিসন ডিড নট ভিজিট বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার। এটা আমি আপনাকে দিয়েছি, এটা সহজ বুদ্ধি, ঠিক আছে? জাস্ট এইখান থেকে ভিজিটেড এর আগে ডিড নট লাগে, শেষের ভিজিটেড এর ইডি এটা আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার উত্তরটা হয়ে যাবে। কিন্তু এর বাইরেও আপনি বলতে পারেন এটার উত্তর, যে মানে টোটাল এখানে যা লেখা আছে এটার একদমই বাহিরে যে আপনি উত্তর করতে পারেন যে কিভাবে আসলে জর্জ হ্যারিসন আমাদের মুক্তিযুদ্ধের সাথে মানে টেক পার্ট মানে অংশগ্রহণ করেছিল, সেটা আপনি বলতে পারেন যে জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশ এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশের লিবারেশন ওয়ারে অংশগ্রহণ করেছিল, এভাবে বলা যায়। সো যেটা সহজ আছে সেটা করাই বেটার। তারপরে আসি সি নাম্বার, আ হিউজ অডিয়েন্স অ্যাটেন্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ। তো কনসার্ট ফর বাংলাদেশে অনেক লোকজন, হিউজ মানে বিশাল বা অনেক বেশি, সো অনেক লোকজন সেখানে যুক্ত হয়েছিল। অ্যাটেন্ডেড বলতে যুক্ত হওয়া বা সেখানে উপস্থিত ছিলেন এটা বোঝাচ্ছে। তো এটা অবশ্যই ট্রু, কারণ 40,000-এর মতো মানুষ সেখানে ছিল সেই কনসার্টে, সো আমরা এটাকে ট্রু দিয়েছি। তারপরে দেখেন ডি নাম্বার, জর্জ হ্যারিসন ওয়াজ দ্য অনলি ওয়েল নোন মিউজিশিয়ান টু টেক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ। জর্জ হ্যারিসনই একমাত্র জানাশোনা সঙ্গীত সঙ্গীতজ্ঞ বলতে পারি আমরা, তিনি ছিলেন বা সঙ্গীত শিল্পী ছিলেন সেখানে, আসলে কিন্তু নয়। এর বাইরেও সেখানে আরও কয়েকজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন যারা জর্জ হ্যারিসনেরই বন্ধু। তো আপনি এটার উত্তর আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে পারেন, এর চেয়ে আলাদা করেও লিখতে পারেন। সো এটা ফলস, হ্যাঁ? তো এখানে আমরা লিখছি দেখেন, জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ানস টুক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ। আপনি এটা না লিখে যদি লেখেন জর্জ হ্যারিসন অ্যান্ড হিজ ফ্রেন্ডস টুক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ, এটা লিখলেও চলবে। মানে আপনি এখানে সাম আদার ফেমাস মিউজিশিয়ানস বলতে পারেন অথবা হিজ ফ্রেন্ডস বলতে পারেন, এইটুকু অংশ বাদ দিয়ে, হ্যাঁ? সো এটা কোনো বিষয় না, আপনি এটা বললেও উত্তর ওকে। তারপরে দেখেন ই নাম্বার, দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বিকেম অ্যাওয়ার অফ দ্য ক্রাইসিস ইন বাংলাদেশ ফলোইং দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে পুরো বিশ্বের মানুষজন বাংলাদেশের যেই দুর্দশা বা মানে খারাপ একটা অবস্থা মুক্তিযুদ্ধের সময় হয়েছিল সেটা সম্পর্কে জানতে পেরেছিল। আসলে এটা সত্য, সো এটা ট্রু। আশা করি A1 নিয়ে কোনো আপনাদের প্রশ্ন থাকার কথা নয়। এবার আমরা আসি একটু নিচে বি নাম্বার অ্যাক্টিভিটিসে। এই যে আমি বলেছিলাম যে লিরিক্সটা বা সেই গানটা যেটা আসলে সেখানে গাওয়া হয়েছিল বাংলাদেশ শিরোনামে, সেটা দেওয়া আছে। চলুন এটা একটু পড়ে ফেলি। মাই ফ্রেন্ড কেম টু মি, আমার বন্ধু আমার কাছে এসেছিল, উইথ স্যাডনেস ইন হিজ আইস, এবং তার চোখের মধ্যে অনেক দুঃখ ছিল বা অনেক দুঃখ ভারাক্রান্ত চোখ নিয়ে সে আমার কাছে আসছিল, এক কথায় কাঁদো কাঁদো চোখে সে আসছিল। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড হেল্প, সে আমাকে বলেছিল তার সাহায্য দরকার। বিফোর হিজ কান্ট্রি ডাইজ, তার দেশ মারা যাবার আগেই। কথাগুলো আপনি বুঝবেন, আপনাদের জন্য আমি সহজভাবে বাংলাটা করে দিচ্ছি। অলদো আই কুড নট ফিল দ্য পেইন, যদিও আমি ওই ব্যথা, পেইন মানে আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে, আপনার আমার ভাই বোন সবাই মারা যাচ্ছে, মানে হত্যা করা হচ্ছে, পাকিস্তানি হানাদার বাহিনী তারা হত্যা করছে, এইটার যে ব্যথা, এটার যে কষ্ট, এটা একজন বিদেশি হুট করে এটা বুঝতে পারবে না, কারণ তার তো কেউ মারা যায় নাই, তাই না? সো সেই কথাটাই সে বলছে, যদিও আমি সেই পেইনটা মানে আমার সেই ভাইয়ের, এই যে সেই বন্ধুর, এই যে বলছে না শুরুতে মাই ফ্রেন্ড, এটা দিয়ে বুঝাইছে বাংলাদেশের কেউ একজন, এটা বোঝাচ্ছে আর কি, গান লেখার জন্য এটা দিয়েছে। তো তিনি যদিও সেই পেইনটা, ওই বন্ধুর পেইনটা বুঝতে পারছেন না যে কত কষ্ট তার মনে, আই নিউ আই হ্যাড টু ট্রাই নাও, এবং সে বুঝতে না পারলেও সে জানে যে তার এখন কিছু করা উচিত, ঠিক আছে? কিছু একটা চেষ্টা করা উচিত, কোনোভাবে হেল্প করার চেষ্টা করা উচিত, যেহেতু আমার কাছে হেল্প চেয়েছে। নাও আই এম আস্কিং অল অফ ইউ,
সো ওই হেল্প করার জন্য এখন তারা এই যে গানের মাধ্যমে এখানে বলতেছে যে এখন আমি আপনাদের সবার কাছে চাচ্ছি বা জিজ্ঞাসা করছি বা বলছি, এখানে আস্কিং বলতে জিজ্ঞাসা করা নয় আর কি, এখানে বোঝানো হচ্ছে বলা, ঠিক আছে? টু হেল্প আস সেভ সাম লাইভস, তো আমাদেরকে সাহায্য করুন কিছু মানুষের জীবন রক্ষা করতে। মানে এই কনসেপ্ট ফর বাংলাদেশ এইটার মাধ্যমে যেমন পুরো বিশ্বের মানুষকে জানানো হয়েছে বাংলাদেশের বর্বরচিত সেই হামলা, পাকিস্তানি বাহিনীর সাথে সেই মুক্তিযুদ্ধের ব্যাপারটা, পাশাপাশি সেখান থেকে ফান্ড কালেকশনের যে একটা মানে কথাবার্তা তুলে ধরা হয়, সেটাও কিন্তু এরকম। মানে এই কথাতে, এই লাইনে আমরা সেটাও বুঝতে পারি যে আমাদেরকে সাহায্য করুন। কিভাবে সাহায্য করবে বিদেশিরা? যে যেভাবে পারে, সেটাতে ফান্ড দেওয়ার মাধ্যমে হইতে পারে, আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে হইতে পারে, বৈশ্বিকভাবে পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করার মাধ্যমে হইতে পারে, বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করার মাধ্যমে হতে পারে। সো এরকম অনেক কিছু জড়িত থাকে। তারপরে দেখি বাংলাদেশ, বাংলাদেশ এটা লাইন একটা, হোয়ার সো মেনি পিপল আর ডাইং ফাস্ট, যেখানে মানুষজন মানে খুব দ্রুতই মারা যাচ্ছে, অথবা যেখানে মানুষ মারা যাচ্ছে, যেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। অ্যান্ড ইট শিওর লুকস লাইক এ মেস, এবং এই যে মানুষ, আপনারা, আমি, আপনারা কেউই আসলে আমরা মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ অবস্থা দেখি নাই। কিছু ডকুমেন্টারিতে আপনারা সেটা খুঁজে পাবেন। মানুষকে মেরে মানে মানে এক কথায় স্তূপ করে রাখা হয়, স্তূপাকৃত হয়ে গেছে, ঠিক আছে? জায়গায় জায়গায় মানুষ পড়ে আছে, একজনের উপরে আরেকজন। ব্রাশ ফায়ারে যেগুলো মৃত্যুবরণ করা হইতো, সেখানে কি করা হইতো, একই সাথে 40 জন 50 জনকে লাইন ধরে দাঁড় করিয়ে দিয়ে একসাথে গুলি করে মেরে ফেলা হইতো। সবগুলো একে অপরের উপরে পড়ে যেত, রক্তাক্ত অবস্থা। তো এইটা একটা বিশৃঙ্খল অবস্থা। এখানে মেস বলতে এটাই বোঝাচ্ছে যে একটা বিশৃঙ্খল অবস্থা, ছড়ানো ছিটানো অবস্থা, জগা খিচুড়ি টাইপের মতো অবস্থা। মানে এতটাই কি খারাপ অবস্থা ছিল, আপনি জাস্ট একটু কল্পনা করুন। আর যদি সুযোগ থাকে ইউটিউবে যে একটু দেখবেন মুক্তিযুদ্ধের সেই সময়কার কিছু ডকুমেন্টারি। আই হ্যাভ নেভার সিন সাচ ডিস্ট্রেস, আমি এরকম দুর্দশা, দুঃখ, চরম যন্ত্রণা আগে কখনো দেখি নাই। ডিস্ট্রেস বলতে দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, এইটা খারাপ অবস্থা। হ্যাঁ, তারপরে দেখেন নাও, এখন, ওন্ট ইউ লেন্ড ইউর হ্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। লেন্ড মানে আমরা জানি ধার দেওয়া বা এই টাইপের, বাট এখানে সেটা নয়। লেন্ড ইউর হ্যান্ড এই টোটালটা একটা ফ্রেজ, এইটার মাধ্যমে বোঝাচ্ছে সাহায্য করা, মনে থাকবে, এটার মানে হচ্ছে সাহায্য করা। তাহলে এখন তোমরা কি সাহায্য করবে না, এবং তোমরা কি বুঝবে না এই বিষয়টা যে বাংলাদেশে এখন কি ভয়াবহ অবস্থা চলছে? এটা ওই মানুষদেরকে বোঝাচ্ছে, পুরো বিশ্বের মানুষকে তারা বলার চেষ্টা করছে গানের ভাষায়। ওকে, এখানে কি আছে? রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষজনকে বাঁচাও বা তাদেরকে রক্ষা করো। এটা সমস্ত বিশ্বের মানুষের কাছে তারা উদারত আহ্বান জানাচ্ছে। তারপর দেখেন বাংলাদেশ, বাংলাদেশ আবার এই লাইনটা আসছে, সাচ আ গ্রেট ডিজাস্টার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এইটা আসলেই একটা বড় ধরনের বিপর্যয়। ডিজাস্টার বলতে আমরা বিপর্যয় ধরবো, যেটা আমি বুঝতে পারছি না। মানে সে এই যিনি লিখছেন গানটা বা হ্যারিসন গাচ্ছেন, ধরে নেন জর্জ হ্যারিসন, তিনিই বলছেন, তার কথা এগুলো, যে এটা একটা বড় ধরনের বিপর্যয় যেটা আমি বুঝতেই পারছি না। এত বড় বিপর্যয় যেটা তার বোঝারও বাহিরে, কারণ সে এটাকে কি ভাষায় প্রকাশ করবে সেটাই বুঝতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। তারপরে দেখেন বাট ইট শিওর লুকস লাইক আ মেস, কিন্তু এটা আমি নিশ্চিত এটা একটা জগা খিচুড়ি বা একটা বিশৃঙ্খল অবস্থা। মানে এই বিশৃঙ্খলা বলতে কিন্তু বোঝাচ্ছে এই যে মানুষের যে দুর্দশার ব্যাপারটা, মানুষকে যে যত্রতত্র মানে মৃতদেহ পাওয়া যাচ্ছে, বা সব দিকে ভাঙচুর, আগুন, এই ব্যাপারগুলোকে বোঝাচ্ছে এই মেস এই শব্দটা দিয়ে, ঠিক আছে? তারপরে দেখেন আই হ্যাভ নেভার নোন সাচ ডিস্ট্রেস, আমি এত দুর্দশা কখনোই দেখিনি বা জানিনি। নাও প্লিজ ডোন্ট টার্ন অ্যাওয়ে, এখন দয়া করে তোমরা মানে চলে যেও না। আই ওয়ান্ট টু হিয়ার ইউ সে, আমি চাই তোমরা আমাকে বলো, বা আমি চাই তোমাদেরকে বলতে, বা আমি একটা কথা বলবো সেটা তোমরা শুনবা। সেটা হচ্ছে কি, রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ, রিলিভ বাংলাদেশ, বাংলাদেশের মানুষজনকে তোমরা রক্ষা করো বা তাদেরকে বাঁচাও, বাংলাদেশকে বাঁচাও। এই হলো পুরো গানটার বাংলা অনুবাদ, আমি আপনাদেরকে সহজভাবে বলার চেষ্টা করেছি। এবার আসি আমরা B1 অ্যাক্টিভিটিসে। এখানে বলা হয়েছে নাও কমপ্লিট দ্য সামারি অফ দ্য ফার্স্ট 3 স্ট্যান্ডার্স অফ দ্য সং, মানে উপরের এই সং থেকে নিচে একটা সামারি দেওয়া হয়েছে, সেখানে আবার 4টা শূন্যস্থান আছে, বাট নিচের দিকে আবার এই যে এই ঘরগুলোতে 4টা শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোতে এই শূন্যস্থানটা পরিপূর্ণ করতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি, আমি পুরোটা আর পড়লাম না, আপনারা উত্তরগুলো জাস্ট লিখে নেবেন।
আর B2 যেটা এখানে বলেছে যে এই ধরনের বাংলাদেশে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানুষকে অনুপ্রাণিত করেছে এরকম আরও কোনো গান তোমার জানা আছে কিনা? এরকম অনেক গান রয়েছে। বাংলা গান তো অনেক আছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। অনেক গান আছে এরকম মানে খুবই যেগুলো মানুষকে মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহিত করেছে। সো এটা খুব একটা আপনাদের ক্লাসের কাজ প্রয়োজন হবে না। বাট আপনি নিজে জানার জন্য, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য আপনার এটা একটু সার্চ করা উচিত YouTube এ। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই। ইনশাআল্লাহ আগামী দিন নতুন লেসন নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।